আমাদের আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে এই যে ধোসা, প্লেন ধোসা। এরপরে আমরা খাবো হচ্ছে চা। তারপরে এখান থেকে আস্তে আস্তে আমরা বেরোবো। আমরা এগোচ্ছি আস্তে আস্তে। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে কালনা থেকে শান্তিনিকেতন যাওয়া 3খানা রুট আছে। 3খানা না, ইনফ্যাক্ট 4খানা রুট আছে। চাতক অহর্নিশি হে দেখো কালো শশী। এটা হচ্ছে আমাদের যে মিল সিস্টেম যেটা আছে, সেই যে স্পেশাল থালিটা, সেই থালি ঘি ভাত পোস্ত। ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আজকে 24 তারিখ, 24শে মে 2025। এখন ঘড়িতে সময় সকাল 9টা বেজে 17 মিনিট। আমরা এখন আছি শক্তিগড়ের একটা ল্যাংচা যে হাব, যে গীতাঞ্জলি রেস্টুরেন্টে এসেছি। আমাদের আজকে গন্তব্য হচ্ছে রবি ঠাকুরের দেশ। আমরা যাচ্ছি আমাদের শান্তিনিকেতন, আমাদের সোনাঝুরি, এই সমস্ত জায়গাগুলো যাচ্ছি। এটা একটা সাডেন প্ল্যান, হঠাৎ করে ঠিক হয়ে গেল। মোমোর এক স্যার ফোন করেছিলেন যে যাওয়ার জন্য, তো আমরা হঠাৎ বেরিয়ে পড়লাম। যাই হোক, আজকে আমাদের সহযাত্রী হিসেবে 3জন নতুন মুখ আমি আপনাদেরকে দেখাবো। তা সকালবেলা আমরা মোটামুটি বাড়ি থেকে 7:40 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। এখন বাজে হচ্ছে 9:18। এই মুহূর্তে আমরা এসেছি একটু ব্রেকফাস্ট করে নিতে, কারণ সকালে বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরোনোর ফলে আমাদের সেইভাবে কোনো ব্রেকফাস্টই করা হয়নি। আমরা চলে এসেছি একটা সুন্দর রেস্টুরেন্টে, যাব, খাবো, গাড়িতে উঠবো, আবার সোজা চলে যাব রবি ঠাকুরের দেশে। সকলের সঙ্গে থাকুন। আমাদের জাস্ট সকালের আজকে ব্রেকফাস্ট শুরু হয়ে গেল। আমরা এসেছি, এটা শক্তিগড়ের একটা রেস্টুরেন্ট গীতাঞ্জলি। তাই যে আজকে আমাদের টিম মেম্বার নতুন যে 3টে মুখ দেখাবো বলেছিলাম, এই যে অনিন্দদার মিসেস আর অনিন্দদার ছেলে, আর এপাশে পপি, এই মোমো, এপাশে পপি, আর এই যে আছি আমি। মোমো আমাকে দেখা যাচ্ছে তো? ঠিক আছে না? সামনে ডিসপ্লেটা ঠিক করতে হবে। এপাশে আমি। যাই হোক, আমাদের আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে এই যে ধোসা, প্লেন ধোসা। এরপরে আমরা খাবো হচ্ছে চা। তারপরে এখান থেকে আস্তে আস্তে আমরা বেরোবো। যাই হোক, ধোসার রিভিউটা দিয়ে দিই। পপি বলেছে হচ্ছে প্লেন ধোসা, কিন্তু আমি প্রেফার করি হচ্ছে মশলা ধোসা। কিন্তু মশলা ধোসা বলেনি। আমি অনেকক্ষণ ধরে মশলা খুঁজছিলাম, কিন্তু মশলা পাচ্ছি না। মনটা একটু খারাপ হয়ে গেল। যাই হোক, পরের বার মশলা খাবো। আজকে প্রচুর খাওয়া দাওয়া করবো। আজকে আমরা মেনলি বেরিয়েছি জানেন খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া যাই হোক, বাঙালিদের চা কিন্তু সবসময় সঙ্গী। যাই হোক, এটা হচ্ছে চা পানের একটা চলছে ব্রেকফাস্টের পর। খুব ভালো করেছে চাটা। আমি খাচ্ছি মিল্ক টি, আর বাকি সবাই, এই যে স্যার হচ্ছে খুব হেলথ কনসাস, পুরো পিওর লিকার চা। মোমো ব্ল্যাক কফি, স্যারের ছেলেও লিকার চা, স্যারের মিসেসও লিকার চা। আর কিচ্ছু খাইনি, এ শুধু আমার থেকে একটুখানি টেস্ট করলো। যাই হোক, বেশ ভালো লাগছে। সময় অনেকটাই হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেল। আমরা বেরিয়ে যাব এবার। আজকে সারাদিন অনেক ঘোরার ব্যাপার আছে, অনেক কিছু দেখার ব্যাপার আছে। কোপাই নদীর ধারে বেড়াবো, রবি ঠাকুরের দেশে ঘুরবো, বাউল গান শুনবো। সঙ্গে থাকুন আপনারা। ব্রেকফাস্ট শেষ করতে একটু সময় লেগে গেল। ব্রেকফাস্ট শেষ করে আমরা এগিয়ে এসেছি। এই যে আমাদের আজকে 2টো বাহন, এটা আমার গাড়ি ভেনু, আর এপাশে হচ্ছে হুন্ডা এমএজ অনিন্দদার গাড়ি। তা একে একে আমরা এবার উঠে যাব। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে শান্তিনিকেতন। এই যে পপি আর অনিন্দদার মিসেস আসছেন। বাহ, ভেরি গুড। চলো, ফ্যান্টাস্টিক। দেখা হচ্ছে, রাস্তায় যেতে যেতে কথা হবে। আমরা এগোচ্ছি আস্তে আস্তে। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে কালনা থেকে শান্তিনিকেতন যাওয়া 3খানা রুট আছে। 3খানা না, ইনফ্যাক্ট 4খানা রুট আছে। আমাদের কাটোয়া দিয়ে যেতে পারি, আমরা সাতগেছিয়া দিয়ে যেতে পারি, আমরা বর্ধমান দিয়ে যাচ্ছি। বর্ধমান দিয়ে রেনেসার দিয়ে আমাদের ডান দিকে ঢুকে সোজা বেরিয়ে যেতে পারি। আদারওয়াইজ আর একটা লং রুট আছে যেটা আমরা আগে যেতাম, কারণ এই সব রুটগুলোর কিন্তু রাস্তা আগে ভালো ছিল না। সেটা হচ্ছে আমরা যেতাম পানাগড় হয়ে, দার্জিলিং মোড় হয়ে আমরা ডান দিকে বেঁকে যেতাম, সিউড়ি হয়ে আমরা চলে যেতাম শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। যাই হোক, আজকে আমরা যাব হচ্ছে বর্ধমান হয়ে। এই মুহূর্তে আমরা আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। রাস্তায় কিন্তু প্রচণ্ড ডাইভারশন, কারণ প্রচুর কাজ হচ্ছে রাস্তায়, কনস্ট্রাকশন প্রচুর হচ্ছে, রাস্তার লেন এক্সটেনশন হচ্ছে। সেই কারণে রাস্তায় একটু ডাইভারশনটা বেশি।
আমাদের একটু সময় লাগছে যেতে, মাঝে মাঝেই আমাদের গাড়ি স্লো করতে হচ্ছে। তবে ওয়েদার কিন্তু খুব প্লেজেন্ট ওয়েদার, আজকে মেঘলা ওয়েদার, দুর্দান্ত একটা ওয়েদার, দুর্দান্ত সুন্দর ওয়েদার, একদম রোদ নেই। আমরা কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছি এবং বাইরের টেম্পারেচারও আজকে বেশ কম, এখন 32 ডিগ্রি। এখন প্রায় সকাল 10টা 23 মিনিট বাজলো, এখন 32 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, 32 ডিগ্রি সেলসিয়াস। সেই জন্য বেশ ভালোই লাগছে। আশা করি শান্তিনিকেতনে, সোনাঝুরির ও বিশ্বভারতী যেখানেই যাই না কেন, আশা করি বেশ ভালোই লাগবে। জাস্ট আমরা গুড়াপের রাস্তায় পড়লাম, গুড়াপ থেকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে আর 10 কিলোমিটার গুড়াপ। বর্ধমান থেকে আমরা রাইট টার্ন নিয়ে, লেফট টার্ন নিয়ে, বর্ধমান থেকে আমরা লেফট আমাদের ওখান থেকে আসার পথে রাইট টার্ন নিয়ে আমরা তালিত গ্রামের ভেতর দিয়ে আমরা সোজা এই রাস্তাটা ধরে এখন ঘুষকরার দিকে যাচ্ছি। ঘুষকরার রাস্তাটা ধরেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব শান্তিনিকেতন। এখান থেকে দেখাচ্ছে 46 কিলোমিটার, সময় দেখাচ্ছে ঘড়িতে 12টা 38 মিনিটে আমরা পৌঁছবো শান্তিনিকেতন। যাই হোক, দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত ওয়েদার, মেঘলা ওয়েদার, বেশ ভালো, গরমটাও অতটা নেই, খুব সুন্দর রাস্তা, দুর্দান্ত একটা ওয়েদার, দুর্দান্ত একটা ওয়েদার। জাস্ট ওয়েদারটা একবার দেখুন। আমরা জাস্ট ঘুষকরা পেরিয়ে গেলাম, এপাশে ভাতার চলে গেছে, আর আমরা চলে যাচ্ছি সোজা এখন বোলপুরের দিকে। বোলপুরের দিকে আমাদের গাড়ি, আমাদের রাস্তা এখন ধরেছে। রাস্তাটা খুব সুন্দর রাস্তা, জানেন, অসাধারণ রাস্তা। তবে একটাই অসুবিধা, রাস্তায় প্রচণ্ড বাম্প, ওরে রাস্তায় প্রচুর বাইকার যাচ্ছে। সবারই ডেস্টিনেশন আই হোপ শান্তিনিকেতনই হবে। এই যে মোরগ্রাম, তারাপীঠ, বোলপুর, বুদবুদ, আমাদের ডান দিকে চলে গেলে হচ্ছে কাটোয়া। একটা সুন্দর একটা সাইনবোর্ড দেওয়া আছে এখানে বিভিন্ন জায়গার পথের দিক নির্দেশিকা দিয়ে। যদি আমরা ডান দিকে চলে যাই কাটোয়া, ইনফ্যাক্ট বলি আমরা যদি ডান দিকে রাস্তাটা চলে গেছে, এইখান থেকে আমরা যাতায়াত করি। এই রাস্তাটা তুলনামূলকভাবে ভালো। আগেরবার আমি যখন এসেছি এই রাস্তাটা দিয়ে এসেছি, বাট আজকে বর্ধমান হয়ে এলাম বলে এটা দিয়ে এলাম। ফেরার সময় আমরা কিন্তু এই রাস্তাটা দিয়েই আসবো। বেশ বিউটিফুল একটা জার্নি হচ্ছে আমাদের। সবথেকে আমার ভালো লাগছে আজকের ওয়েদারটা, এত সুন্দর ওয়েদার। রোদ থাকলে, বিশেষ করে গরমকালে, শীতকালে রোদটা ভালো লাগে, বাট গরমকালে কিন্তু রোদ থাকলে অতটা ভালো লাগে না। আপনারা কি বলেন? আমার তো রোদে ড্রাইভ করতে একদমই ভালো লাগে না, তার থেকে আমার সন্ধ্যেবেলা ড্রাইভ করতে বেশি ভালো লাগে। যাই হোক, এই রাস্তাটা কিন্তু আমার একদম চেনা রাস্তা, একদম চেনা রাস্তা। আমি এইখানে সামনে সম্ভবত ঠিক গিয়েই বাঁ হাতে একটা পঞ্চায়েত পড়বে আমি মনে হচ্ছে। এই যে গাছটা দেখতে পাচ্ছি সামনে, একটা বড় গাছ, এর বাঁ পাশেই একটা পঞ্চায়েত আছে। এটা খুব সুন্দর রাস্তা। আমরা তারাপীঠ গেলেও কিন্তু যখন আমরা কালনা কাটোয়া রোড হয়ে আসি তখন কিন্তু এই রাস্তাটা আমরা অ্যাভেল করি। যাই হোক, বেশ সুন্দর একটা জার্নি হচ্ছে আমাদের। এই যে যেটা বলেছিলাম যে একটা পঞ্চায়েত পড়বে, দেখুন এই রাস্তার কিন্তু এপাশে একটা পঞ্চায়েত, একটা জেলা পরিষদের একটা অফিস কিন্তু এখানে আছে। ব্রিজ থেকে এখান থেকে বোলপুর দেখাচ্ছে আর 9 কিলোমিটার মতন, আর 9 কিলোমিটার বোলপুর। এখানে প্রচুর বালি তোলা হয়, নদীর যা চর দেখছি তাতে বেশ বালি তোলার একটা কিন্তু ভালো বন্দোবস্ত করা রয়েছে। খুব সুন্দর। পাশের ওপাশে গ্রামটা দেখাও, দুর্দান্ত লাগছে, ওপর থেকে দুর্দান্ত লাগছে। পল্লী গ্রাম, চারিদিকে মাঠ, সবুজ মাঠ, খুব সুন্দর জায়গা। রাস্তার দুধারে সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে সরকারের পক্ষ থেকে। আমরা একদম বোলপুরে ঢুকে গেছি, জাস্ট বোলপুরে ঢুকে গেছি। এই যে বিভিন্ন যে রিসর্টগুলো আশেপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, এই যে রিসর্টটা আমাদের ডান দিকে দেখছি, এটা দেখছি সুন্দর করেছে কিন্তু বন্ধ হয়ে গাছপালা গজিয়ে একদম যাতা অবস্থা। কার কে জানে, হয়তো কোনো পলিটিক্যাল নেতাদের হবে, সেই সময় করেছিল, টাকা পয়সার আমদানি ছিল, এখন কোনো কারণে হয়তো জেল টেল খেটেছে, দিয়ে হয়তো এদের দোকানপাট ব্যবসাপাতি বন্ধ। যাই হোক, আমাদের সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। কিন্তু আমরা বোলপুরে ঢুকে আমরা এখন সোনাঝুরির দিকে যাবার যে রাস্তাটা, সেই রাস্তায় একে একে যাচ্ছি। রাস্তার আশপাশটা বেশ সুন্দর। বোলপুর হচ্ছে আমাদের বীরভূম জেলায়, বীরভূম জেলা হচ্ছে আমাদের ঠিক বর্ধমান জেলার পাশেই। সে যাই হোক, বর্ধমানের ভূপ্রকৃতি আর আমাদের বীরভূমের ভূপ্রকৃতি মোরাললেস কিছুটা এক, তবে এখানে লাল মাটির একটা প্রাধান্য কিন্তু দেখা যায়। ইনফ্যাক্ট আমরা যেখানে যাব
সেই কোপাই নদীর ধারে যে সোনাঝুরি হাট, যে সোনাঝুরির যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ লাল মাটির ধারে। বেশ সুন্দর লাগছে। আমরা আঁকা বাঁকা পথ, গ্রামের আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে এগিয়ে চলেছি। আমাদের এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা বেজে 27 মিনিট, 12টা বেজে 27 মিনিট টাইম। বলছে 12টা 39-এর মধ্যে আমরা পৌঁছে যাব। দেখুন প্লট করে কিন্তু সব জমিগুলো বিক্রি হয়ে গেছে, যে যার মতন পেরেছে জমি কিন্তু এখানে কিনে রেখেছে। বেশ একটা সুন্দর একটা অ্যাটমসফিয়ার। চাইলে বোলপুরে আপনারাও কিন্তু জমি কিনতে পারেন, বিশেষ করে কলকাতা দিকে যারা আছেন, টাকা পয়সার যোগান বেশি, তারা কিন্তু চাইলে বোলপুরে জমির প্লট কিনে রাখতে পারেন। চারিদিকে কিন্তু প্রচুর জমি বিক্রি আছে। বেশ সুন্দর রাস্তা। আস্তে আস্তে আমরা গ্রাম্য পরিবেশে, গ্রামের রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে চলেছি। আমরা চলে এসেছি লালপাহাড়ির দেশে। লালপাহাড়ির দেশে চলে এসেই কিন্তু একদম দুজন লালপাহাড়ির একদম ফেমাস নৃত্য শুরু করে দিয়েছে, একদম মাদলের তালে তালে। দুর্দান্ত। মুমুকে ডাকছে, ও নাচে না। ফ্যান্টাস্টিক। একদম গাড়ি থেকে নেমে নৃত্য, হোয়াট এনার্জি! এই এনার্জিটা দুর্দান্ত লাগে। দারুণ এনার্জি। একদম ধামসা মাদলের তালে তালে, খুব সুন্দর। এই জিনিসটাই তো দুর্দান্ত। শান্তিনিকেতন ছাড়া এইটা কোথায় পাবে? এই মাদলের তালে তালে কোমর দোলানো, দুর্দান্ত ব্যাপার একটা। সোনাঝুরিতে আসা ওই একটা মানে সব থেকে বড় এদের আকর্ষণ হচ্ছে এদের বিভিন্ন ধরনের যে হাট বসে, এই যে শনিবার করে এখানে যে হাটটা বসে, এই হাটটা হচ্ছে এই সোনাঝুরি বাগানের প্রধান আকর্ষণ। আমার চারিদিকে শুধু দেখা যাচ্ছে, কোথায় ওরা দেখতে পেয়েছিস? চলো ওদের দিকে যাওয়া যাক তাহলে আস্তে আস্তে। চারিদিকে বিভিন্ন ধরনের পসার নিয়ে বসেছে, জামা কাপড়, শাড়ি, ডোকরার বিভিন্ন সামগ্রী, হস্তশিল্প, বিভিন্ন ফটো, ছবি, পোর্ট্রেট, সমস্ত কিছু একদম জমজমাট একটা ব্যাপার। বেশ সুন্দর এই হাটের। এই যে ছবি সামনে, বিভিন্ন ধরনের এখানকার যে ডিজাইন, শান্তিনিকেতনের স্টাইলটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। এইটা কিন্তু বেশ ভালো লাগে। শান্তিনিকেতনের এই ডিজাইনটার জন্য এখানে কিন্তু আসা। এইটা হচ্ছে এই সোনাঝুরি হাট। আমরা দেখতে পাচ্ছি সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরা, সুন্দর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মানে এত বিউটিফুল ওয়েদার। আমরা ভেবেছিলাম খুব গরম হবে, কিন্তু ইনফ্যাক্ট কিন্তু কোনো গরম নেই। এই দেখুন সামনে কি সুন্দর হস্তশিল্প, এগুলো দেখলেই মনগুলো ভরে যায়। কত ধরনের ডোকরার কাজ, এগুলোকে ডোকরা বলে দাদা না? ডোকরা। এটা মেটেরিয়ালটা কি অ্যাকচুয়ালি? পোড়ামাটি। আচ্ছা, পোড়ামাটির, এগুলো পোড়ামাটির শিল্প, দুর্দান্ত। গাছটা কি সুন্দর, এটাই একটা শিল্প হয়ে গেছে। এই যে গাছটা ঝড়ে পড়ে গেছে, সেটাই একটা শিল্প, দুর্দান্ত একটা ব্যাপার। সোনাঝুরি এসছি আর কেনাকাটা করবে না তা আবার হয় নাকি? যে মোমো শুরু করে দিয়েছে কেনাকাটা। এটা কি নিলি? ডায়েরি। আচ্ছা, একটা ডায়েরি নিয়েছে। এটা কার ডায়েরি? রবি ঠাকুরের ডায়েরি নাকি? হ্যান্ডমেড পেপার। আচ্ছা, হ্যান্ডমেড ডায়েরি। চারিদিকে সুন্দর জিনিস, জামা কাপড়, গামছা, লুঙ্গি। এদের যে শান্তিনিকেতনের স্পেশালিস্ট হচ্ছে বাটিক প্রিন্ট। শান্তিনিকেতনে হচ্ছে বাটিক স্পেশাল, তাই তো? বাটিক, হ্যাঁ বাটিক। তা বাটিকের কয়? কাঁথা স্টিচ। হ্যাঁ, এই যে দেখি নকশি কাঁথা, সেই কাঁথা স্টিচ, দুর্দান্ত নকশা, পুরো সম্পূর্ণ ডিজাইন কিন্তু এগুলো সব হাতে করা। এগুলো সব হ্যান্ডমেড দাদা না? এগুলো সব হ্যান্ডমেড। বাও, দুর্দান্ত কাঁথা স্টিচ। এটা শাড়ি তো নাকি? আচ্ছা। বাহ। আমরা এখন হেঁটে যাচ্ছি লাল মাটির রাস্তা দিয়ে, যেটা বলেছিলাম আমাদের এই কোপাই নদীর ধারে এই যে সোনাঝুরি হাট বসে, এটা সম্পূর্ণ কিন্তু যে লাল মাটির রাস্তা, সেই লাল মাটির কাঁকুড়ের রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। বেশ দারুণ লাগছে হাঁটতে। ওয়েদারটা খুব ভালো, খুব একটা রোদ নেই, মেঘলাই বলা চলে। এই ওয়েদারে একটা শনিবারের একটা উইকেন্ড এইভাবে কাটালে কিন্তু
খারাপ লাগে না, ভালোই লাগে। একদম লাল মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, চারিদিকে সুন্দর সুন্দর পসার, প্রচুর ধরনের জিনিস। এই যে সামনে দেখা যাচ্ছে খুব সুন্দর কাঠের তৈরি একতারা, আমাদের বাংলার যন্ত্রশিল্পের, সঙ্গীতের যন্ত্রশিল্পের যে প্রাণ, সেই একতারা, এটা বাড়িতে সাজিয়ে রাখার জন্য সেই একতারা কিন্তু এখানে রয়েছে। চারিদিকে সুন্দর সুন্দর সব পসার নিয়ে বসেছে, দুর্দান্ত দুর্দান্ত জিনিস। এরা যারা বসেছে এদের কিন্তু বাড়ি কারোর এখানে নয়, এদের সকলের বাড়ি কিন্তু পার্শ্ববর্তী কোনো গ্রামে। ইনফ্যাক্ট এখানে সেইভাবে কোনো বসতি নেই। 3টে কি 4টে রিসর্ট আছে, তার মধ্যে শকুন্তলা রিসর্ট একটা ফেমাস সোনাঝুরির মধ্যে। আমরা ওখানে আজকে লাঞ্চ করব। আর একটা রিসর্ট আছে শ্যাম রিসর্ট, সম্ভবত শকুন্তলার পাশেই শ্যাম রিসর্ট। এই যে এই ইয়েগুলো খুব ভালো লাগছে, এই যে বসার যে মোড়াগুলো দেওয়া আছে। মুমেটা নিয়ে যাবি নাকি এগুলো বাড়িতে? বস ওখানে, বস গা, বস, দেখি বসে দেখ না কেমন লাগে। এই যে মোমো বসছে এখানে, বেশ মোমোকে ভালো লাগছে দেখতে, মোমোকে বেশ ভালো লাগছে এই জায়গায় বসতে। মোমোকে একটু সাইড থেকে অ্যাঙ্গেল নিয়ে তুলে নিই, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে। মোমো করে নাচতে বলছিল কিন্তু ওরা একদম নাচলো না। এটা কিন্তু মোমো ঠিক করলি? হ্যাঁ, তুই যে নাচলি না, এটা ঠিক করলি? কলকাতায় নেচে নেচে হাঁপিয়ে গেছি। কলকাতায় নেচে নেচে হাঁপিয়ে গেছে। মোমোকে নাচাতে গেলে কলকাতায় নিয়ে যেতে হবে, মোমো এখানে নাচবে না। যাই হোক, সোনাঝুরি গাছ, গাছের পাতা নড়ছে আস্তে আস্তে, মৃদু ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর মনোরম। আখের রস, বাহ, আখের রস খাবি বাবু? খেতে পারিস আখের রস? এই যে খুব সুন্দর আখের রস। এখানে জোর কদমে কেনাকাটা শুরু হয়ে গেছে, স্যার জোর কদমে কেনাকাটা করছেন। এগুলো কি কাল্লায় নিয়ে গিয়ে বিক্রি করবে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ভেরি গুড। খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো, দারুণ দারুণ ব্যাগগুলো, অসাধারণ ব্যাগগুলো, খুব সুন্দর দেখতে। এগুলো কি লেদার? লেদার নিয়ে নাও একটা, জামাই ষষ্ঠী গিফট হিসেবে বলছে নেবো, নিয়ে নিলে ভালো, খারাপ লাগবে না, বেশ সুন্দর, দারুণ দারুণ দারুণ। ও চাতক নিশি, হে দেখো কালো শশী, না 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 দাসী, না 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 দাসী, ও তোর হয় না কপাল গুনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। দারুণ দুর্দান্ত। দাদু একটা গান শোনাও। হ্যাঁ, খাবে? এগুলো সব তোমার দোকান নাকি? আচ্ছা, আর বাসি আছে, এইগুলো আছে। তা কোথায় খেতে হয়? বাড়িতে খাবে না এখানেই খাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদু এখন খাবে, না হলে গান শুনতাম আমরা। এই যে একতারা, একতারা হচ্ছে আমাদের বাংলার মাটির একটা যন্ত্র। প্রচুর বাউল গান হয় এই একতারার মাধ্যমে, অসাধারণ অসাধারণ সুর হয়। সেই ভবপাগলার গান থেকে শুরু করে, ভবপাগলার লেখা, এবং বিখ্যাত আমাদের গোষ্ঠগোপাল দাস মারা গেছেন, ওনাদের সব সুর আমরা কিন্তু শুনে এসেছি এই একতারার মাধ্যমে। আর একতারা জগতের গুরু হচ্ছে লালন ফকির। সেই লালনের গান, শুধু একতারা আর লালনের কণ্ঠ, অসাধারণ। কোথায় থাকে এখনকার এই যন্ত্রশিল্পী? যাই হোক, এখন সময় হচ্ছে, হ্যাঁ না নেই, এখন 1:35 বাজে। আমরা আমাদের লাঞ্চের জন্য চলে যাব। সব একে একে বাজার দোকান করছে, ঘুরছে ফিরছে। আমি আর মোমো চলে এসেছি আমাদের শকুন্তলা, যেখানে আজকে আমরা দুপুরবেলা খাবো, সেই জায়গায় শকুন্তলায় চলে এসেছি। এবার আজকের লাঞ্চ অপেক্ষা করছে, পেট ডাকছে আমাদের। এখন আমাদের লাঞ্চ টাইম, আমরা চলে এসেছি শকুন্তলায়। শকুন্তলার যে রেস্টুরেন্ট কাম রিসর্ট, এদের একটা রেস্টুরেন্টের পার্ট আছে, যেখানে আউটসাইডাররা যারা সোনাঝুরিতে আসে তারা কিন্তু এসে দুপুরবেলা লাঞ্চ এখানে করতে পারবেন। তো এখানে লাঞ্চের সুন্দর ব্যবস্থা করা আছে। তো প্রথমে আপনাকে কাউন্টার থেকে বিল নিতে হবে। সেই বিলে আপনার প্রথমে আপনাকে ভেজ থালি অর্ডার করতে হবে। ভেজ থালি আপনার পড়বে হচ্ছে 180 টাকা। আর তার সঙ্গে আপনারা চাইলে এখানে কচি পাটা চিকেন,
এবং মাছ, বিভিন্ন ধরনের মাছের বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে আছে, যেগুলোর এক একটা আইটেমের এক একটা মেনুর কিন্তু এক এক রকম রেট আছে। চিকেন কচি পাটা হচ্ছে 200 টাকা, চিকেন হচ্ছে সম্ভবত 120 টাকা, 2 পিস চিকেন ওরা দেবে। এইভাবে খাওয়া দাওয়া দেবে। যে ডিশটা ওরা দিচ্ছে মাটির থালার ওপর দেবে খাবারটা, মাটির থালার ওপর সুন্দরভাবে সাজিয়ে যে পরিবেশনটা সেটা কিন্তু খুব দুর্দান্ত। আর সঙ্গে কমপ্লিমেন্টারি এই জলের বোতলগুলো আছে, ঠান্ডা নয়, কারণ এত বিক্রি জল কিন্তু এই মুহূর্তে ঠান্ডা দিতে ওরা পারছে না। যাই হোক, আমরা সুন্দরভাবে চলে এসেছি এবং অপেক্ষারত কখন আসবে আমাদের আজকের খাবার। যাই হোক, আমাদের পুরো টিম মেম্বাররা এখানে বসে আছে। স্যার বসে বসে ভাবছে কখন স্যারের খুব খিদে পেয়েছে না, স্যার ভাবছে বসে বসে কখন খাবার আসবে। মুমুর কী খবর, খিদে পেয়েছে? অল্প অল্প, আচ্ছা আচ্ছা, মুমুরও অল্প অল্প খিদে পেয়েছে। বাবু বলো, তোমার কি খবর বলো? হ্যাঁ, ঠিক আছে তো? আচ্ছা, আবার নতুন ক্যামেরাম্যান আমার পাশে বসেছে, নতুন বন্ধু আমার। যাই হোক, আমি একটা জিনিস দেখাবো, জাস্ট এদের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, একটা রাবীন্দ্রিক একটা ঘরানা এখানে রয়েছে না, সব কিছু ছোঁয়ার মধ্যে একটা কিন্তু আর্টিস্টিক ভাব এই শান্তিনিকেতনে রয়েছে, সেটা থাকাই স্বাভাবিক। রবি ঠাকুরের দেশ বলে কথা, তো রবি ঠাকুরের যে চিন্তাধারা সেগুলো তো প্রকাশ পাবেই সমস্ত কিছুতে। খুব সুন্দর, ভেতরটা পুরো হচ্ছে বাতানুকূল পরিবেশ। স্যার এখন একটু ছবি তুলছে, আমিও ছবি তুলছি। এটা যুদ্ধ হচ্ছে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার, এই যে এরকম স্যার ছবি তুলছে, আমিও ছবি তুলছি। রাবীন্দ্রিক ঘরানা যেটা বলছিলাম, খুব সুন্দর, চারিদিকে সুন্দর সুন্দর কাজ করা, এবং তার সাথে পুরোপুরি ডেকোরেশনটা আশেপাশের বেশ ভালো। একটা গাছকে তৈরি করে তাকে একটা পিলারের মতন ব্যবহার করে যেভাবে করেছে, খুবই ভালো লাগছে। এবার বলার কথা যে খাবারটা কীরকম হয়, যার জন্য আসা সেই খাবার, সেই লাঞ্চের অপেক্ষায় এখন আমরা আছি, সেটা কেমন হয় সেটার অপেক্ষায় রয়েছি। অবশেষে প্রতীক্ষার অবসান, চলে এসছে আমাদের আজকের লাঞ্চের যে সমস্ত মেনুগুলো আমরা অর্ডার দিয়েছিলাম সেগুলো। এই যে ঘি ভাত, এটা হচ্ছে আমাদের যে মিল সিস্টেম যেটা আছে, সেই যে স্পেশাল থালিটা, সেই থালি। ঘি ভাত, পোস্ত, ডাল, শুক্তো, পায়েস, চাটনি, একটা শাক ভাজা, পাঁপড়, এবং হচ্ছে এখানে শসা, লেবু, এই জিনিস কটা রয়েছে। তার সাথে আমরা অ্যাড করেছি, আমি থালাটা এগিয়ে নিয়ে আসি, কচি পাটার মাংস, চিংড়ি, গলদা চিংড়ি, চিকেন, এই তিনটে জিনিস আমাদের হচ্ছে অ্যাড অন মেনু আজকে। তা দুর্দান্ত একটা খাওয়া দাওয়া অপেক্ষা করছে আমাদের জন্য। জানি না খাবারের টেস্ট কীরকম হবে। বছর 2-3 আগে যখন এসেছিলাম তখন কিন্তু বেশ ভালো রকমই ছিল এই শকুন্তলার খাবার। দেখা যাক আজকের কীরকম। একটা কথা বলি, ওয়াশরুমটা আমার একদম ভালো লাগলো না, আর একটু ভালো করতে পারতো। এরকম একটা জায়গা, এরকম একটা বাজে ওয়াশরুম ভালো লাগে না। আমি হোটেল কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব, যদি ওনারা কোনোভাবে শুনতে পান আমার এই কথা, আপনারা প্লিজ ওয়াশরুমটা চেঞ্জ করুন। খুব আনহাইজেনিক ওয়াশরুম আপনাদের। একে একে জিনিসগুলোকে সব সাইডে নামিয়ে নিতে হবে, তাই তো মোমো? নামিয়ে নিয়ে আস্তে আস্তে শুক্তো, আর এই যে বিখ্যাত পায়েস, বেশ অনেকটাই দিয়েছে এইটুকু। বাহ, মোমো ভালো। পুরো শাকটা আমায় তুলে দিল, আমি এটাকে সরিয়ে দিয়ে, এগুলো সরিয়ে দিলাম, লেবু, শসা সমস্ত কিছু সরিয়ে দিয়ে। প্রথমে ঘি দিয়ে খাবো না শাক দিয়ে খাবো ভাবি? প্রথমে শাক দিয়ে, তাহলে প্রথমে শাক দিয়ে ভাতটা শুরু করি। একটা রিভিউ দেবো, শাকের রিভিউটা। শাক আমার কাছে সবসময় একটা ফেভারিট। দেখি, ভালো শাকের রান্না, শাকের মতনই টেস্ট হয়েছে, বেশ সুন্দর। রবি ঠাকুরের দেশে এসেছি, সেজন্য রবি ঠাকুরের একটি মূর্তি এখানে আছে। শকুন্তলা যে রেস্টুরেন্ট, ঠিক তার রেস্টুরেন্টের পাশেই। এর আগে বহুবার আমরা এই জায়গায় এসেছি, কিন্তু এবারে সবথেকে স্পেশাল একটা ব্যাপার ঘটলো, সেটা হচ্ছে বৃষ্টি। কোনোবার আমি বৃষ্টি পাইনি শান্তিনিকেতনে এসে, আমাদের এখানে এই জায়গায় এসে। এবারে বৃষ্টি পেলাম, এক ফসলা বৃষ্টি হয়ে গেল। রাস্তাঘাট বেশ সুন্দর একটা তৈরি হয়ে গেল, বৃষ্টিতে লাল মাটির জল গিয়ে দুটো গরু যাচ্ছে, খুব সুন্দর।
লাল মাটির জল গিয়ে রাস্তাটা অন্যরকম হয়ে গেল। আমরা অনেকক্ষণ ভেতরে বসেছিলাম, খারাপ লাগলো না বৃষ্টিটা। এবার বৃষ্টির মধ্যে আমরা ঘুরে দেখব তার এক্সপিরিয়েন্সটা কীরকম, আর শেয়ার করব আপনাদের সাথে। বেশ একটা কাদা কাদা ভাব চলে এসছে রাস্তার মধ্যে, কিন্তু এই যে মাটি, এই মাটিতে কাদা হবে না। বৃষ্টির ফলে সবাই কিন্তু যে যা নিয়ে বসেছিল সব ঢেকে দিয়েছে, দেখুন সুন্দরভাবে ঢেকে দিয়েছে। আবার যেই বৃষ্টি একটু ছাড়ার মুখে সেই সব তুলতে শুরু করে দিয়েছে। আর এখান দিয়ে সুন্দরভাবে কিন্তু জল বয়ে যাচ্ছে, বেশ দুর্দান্ত লাগছে না? দারুণ একটা ফিল আসছে, কিন্তু জুতো ভিজে যাচ্ছে, জুতোগুলো সব আস্তে আস্তে ভিজে যাচ্ছে। আর এই বৃষ্টি স্নাত এই জল, পুরো লাল মাটির লাল জল, এই রঙের জল, এই রঙের বৃষ্টি কিন্তু আমাদের ওখানে দেখা যায় না। এটা দেখতে গেলে এইখানেই আসতে হবে, এই বীরভূম জেলার এই চত্বরেই কিন্তু আসতে হবে। এই সব জায়গায় যারা এইভাবে দোকান নিয়ে বসে তাদের এই একটাই কিন্তু অসুবিধা, বৃষ্টি পড়লে, যেহেতু এগুলো পার্মানেন্ট কোনো শেড নেই, বৃষ্টি পড়লে কিন্তু এদের ঢাকা দিতে হয়, ছাতাগুলো টাঙাতে হয়। এই যে মাটি আলগা হয়ে গেছে, ছাতাগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছে, এই একটা অসুবিধা কিন্তু সবসময় এই চত্বরে যারা ব্যবসা করে তাদের কিন্তু ফেস করতে হয়। যাই হোক, বৃষ্টি মানে ছাড়ার সঙ্গে সঙ্গে আবার সেই আগের রূপ আস্তে আস্তে ফিরে পাচ্ছে। সব বন্ধ করে দিয়েছিল, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিলো, সেগুলোকে নিয়ে আবার নতুন করে আনপ্যাক করা, সব কিছু টাঙানো, একটা সাংঘাতিক পরিশ্রম, একটা পরিশ্রমের ব্যাপার। কিন্তু এই জিনিসটা কিন্তু এখানে এসে আমরা বুঝতে পারছি। যাই হোক, বেশ বেশ ভালোই লাঞ্চ হলো, আমাদের খাওয়া দাওয়া ভালোই হলো, তবে রেস্টুরেন্টটা আরেকটু ভালো হতে পারতো। বেসিক যে ফেসিলিটিস, হ্যান্ড ওয়াশরুম সেটা একটু ভালো হতে পারতো, কিন্তু সেগুলো হয়নি। খুবই খারাপ ওয়াশরুমটা, এটা আমার একটা রিভিউ। খাবার দাবার অ্যাভারেজ কোয়ালিটি, বিলো কোয়ালিটির বলবো না, অ্যাভারেজ কোয়ালিটির খাবার দাবার। তার তুলনায় পাশে যে আরেকটা রেস্টুরেন্ট আছে রামশ্যাম, আই থিঙ্ক রামশ্যামের আমি গতবার এসে যখন খেয়েছিলাম হোলির সময়, আমাদের প্রশান্তদা, আমাদের কোয়েল এরা এসেছিলো, তা সেই সময় যে খাবারটা খেয়েছিলাম আমরা, সেটা কিন্তু এর থেকে তুলনামূলকভাবে অনেকটাই বেটার। যাই হোক, বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, বেশ সুন্দর একটা অ্যাটমসফিয়ার। বৃষ্টির পর যে রূপ, প্রকৃতির যে রূপ, সেটা প্রকৃতি আরও বলতে গেলে খোলতাই হয়েছে, প্রকৃতি আরও খোলতাই হয়েছে। সেই খোলতাই প্রকৃতির রূপ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই শান্তিনিকেতনের এই জায়গাটা এসে একটা কমন মিস্টেক হয় কোপাই আর খোয়াইয়ের মধ্যে। তা কোপাই হচ্ছে নদীটার নাম, আর খোয়াই যেটা বলি সেটা হচ্ছে কিন্তু এই জায়গাটার নাম। নদীর ক্ষয় কাজের ফলে এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে, এই জায়গাটা তৈরি হয়েছে, তার ফলে এই জায়গাটা ক্ষয়ে ক্ষয়ে যে একটা, দেখুন এখানকার ভূপ্রকৃতিটা দেখলেই কিন্তু বোঝা যায় যে এক সময় কিন্তু এখান থেকে নদী হয়তো বইতো। আমি ভৌগোলিক সঠিক তথ্যটা জানি না, আমি জেনে আপডেট করে দেবো। তা বেশ, কোপাই হচ্ছে নদী আর খোয়াই হচ্ছে এই অঞ্চলটা যেখানে এই হাটটা বসেছে। একটা দুর্দান্ত, খুব সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ, বেশ ভালো, বেশ ভালো, সুন্দর। এক পশলা বৃষ্টি হয়ে গেল, চারপাশে নেমে এলো এক মেঘলা নীরবতা, আর তার মধ্যে নিজেকে নতুন করে মেলে ধরল সোনাঝুরি। গাছের পাতায় জলের ফোঁটা এখনো ঝরে পড়ছে টুপটাপ, মাটির গায়ে লেগে থাকা সেদিনে বৃষ্টির গন্ধ যেন মন ছুঁয়ে যায়। সোনাঝুরিকে অনেকবার দেখেছি, কিন্তু এই বৃষ্টি স্নাত এই রূপ, এ যেন অন্য এক জগৎ। মাটি, মানুষ আর মেঘে মাখামাখি হয়ে যাওয়া এক অপূর্ব মুহূর্ত। জাস্ট অবস্থাখানা দেখুন। একটা গামছা নিলাম, এই যে গরম, হঠাৎ করে বৃষ্টিটা হয়ে গেল, তা গরমটা একটু হাঁসফাঁসে ব্যাপারটা একটু বেড়ে গেল, প্রচণ্ড ঘাম হচ্ছে বাতাসে, মানে হিউমিডিটিটা বেড়ে গেল। তার ফলে এই গামছাটা নিয়ে ঘাম ফাম মোছারতে সুবিধা হচ্ছে। গামছাটা চেয়েছিল হচ্ছে 160 টাকা, তা আমি এই গামছাটা 100 টাকা দিয়ে কিনেছি। কীরকম হয়েছে বলবেন। আর এই যে পপিরা মার্কেটিং করছে, এক ঝাঁক মাল গাড়িতে রেখে দিয়ে এসেছি, আর আপাতত এখনও হাতে আস্তে আস্তে জমছে। আমরা আছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে এখন দুর্দান্ত ব্যবসার পসার নিয়ে সবাই বসেছে। আর টোটো, এই টোটোর ব্যাপারটা কিন্তু সব জায়গায় এর দৌরাত্ম্য কিন্তু সাংঘাতিক। তো এখানেও কিন্তু টোটোর কোপ থেকে কেউ রেহাই পাচ্ছে না, চারিদিকে লোকজন সুন্দর বসেছে। আমার এই সোনাঝুরি হাটের এই অ্যাটমসফিয়ারটাই খুব ভালো লাগে। এখানে কেনাকাটার থেকে দেখাশোনাটা বেশি হয়, দেখতে বেশি ভালো লাগে। পপি ওখানে কাপড় দেখতে চলে গেছে, সুন্দর সুন্দর কাপড়, সুন্দর সুন্দর। এরা দুজন পড়ে গেল, দুটো বাচ্চা, এ মা, ছি 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 ছি, ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, সুন্দর সুন্দর কাপড়, সুন্দর সুন্দর বেডশিট, বেড কভার,
সমস্ত কিছু কিন্তু এখানে খুব ভালোভাবে বিক্রি হচ্ছে। আইসক্রিম, আইসক্রিম খাবি নাকি? আইসক্রিমও বিক্রি হচ্ছে। বেশ একটা সুন্দর শনিবারের বাজারে একটা ডে আউট করার জন্য দারুণ জায়গা। সবথেকে মজার কথা কী হচ্ছে, শনিবারে বাড়িতে নিরামিষ খেতে হয় জানেন, বাধ্য হয়ে। বাড়িতে আমিষ পারমিশন নেই খাওয়ার, তাই শনিবারে চেষ্টা করি আমি একটু বেরিয়ে পড়তে, কারণ বাইরে নিয়ম নাস্তি, বাইরে একদম নিয়ম মানামানির কোনো ব্যাপার নেই। সেই জন্য শনিবারে একটা অজুহাত খালি দরকার বেরোনোর, আমিষ খাওয়ার জন্য। তাই এখানে কচি পাঁটার ঝোল দিয়ে দুর্দান্ত একটা ভাত, খুব ভালো লাগলো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:35 বাজে। এদের কেনাকাটা শেষ হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে এবার আমরা রওনা দেব। কোথায় রওনা দেব? খোয়াই নদীর ধারে। খোয়াই নদীর ধারে কিন্তু আমরা রওনা দেব। বোলপুর শান্তিনিকেতনের আরেকটা বিশেষ আকর্ষণ জায়গা হলো কোপাই নদীর পাড়। আমরা এখন কোপাই নদীর তীরে আছি। আমাদের সামনে যে কোপাই ছোট্ট ড্যাম, এ পাশটা হচ্ছে কোপাই নদী দেখা যাচ্ছে। মোমো সামনে সাবধানে দেখে আসবি। এ পাশটা হচ্ছে কোপাই নদী। এটা বর্ষার জলে পুষ্ট নদী সাধারণত। এই সময় জলটা একটু কমই আছে, বেশি ধারে যাস না বাবা। হ্যাঁ, জলটা বেরোচ্ছে আর এই জল ও সোজা চলে গিয়ে আস্তে আস্তে শহরের মধ্যে দিয়ে গঙ্গায় গিয়ে এখানে দামোদরে গিয়ে নিক্ষেপ হচ্ছে। যাই হোক, বেশ সুন্দর। এটা হচ্ছে কোপাই নদীর পাড় যদি বলি আমরা, ওই সাইজটা হচ্ছে কোপাই নদীর পাড়। গো উইথ নবীন এখন চলে যাচ্ছে কোপাই নদীর তীরে। ওই যে আমাদের টিম ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে আমাদের টিম ওখানে দাঁড়িয়ে গেছে। আমরা সোজা চলে এসেছি কোপাই নদীর তীরে। বেশ সুন্দর একটা মনোরম একটা দুর্দান্ত একটা সুন্দর ফিল হচ্ছে। কোপাই নদী এটা নস্টালজিক। রবীন্দ্রনাথ ঠাকুরের বহু লেখায়, শান্তিনিকেতনের বহু ইতিহাসে কিন্তু এই কোপাই নদীটা দেখতে হয়তো অতটা সুন্দর এই মুহূর্তে নেই, কারণ জল প্রায় নেই বললেই চলে। সামান্য জল আছে। তবে এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি না, এই জায়গাটা কিন্তু বর্ষার সময় এখানে আসা যায় না। বর্ষার সময় এই চত্বরটাই যে দেখা যাচ্ছে আমার নিচে পুরো নুড়ি পাথর, বর্ষার সময় এই জায়গাটা কিন্তু পুরোপুরি জলে ভরে যায়, পুরো জলে ভরে যায়। তীরে একটু ফটো সেশন করে নিচ্ছি। সকলে মিলে দাঁড়িয়ে আছে এখানে। তো এ পাশে হচ্ছে আমাদের কোপাই রিভার, কোপাই নদী। যাক, অনিন্দদা আমাদের ছবি তুলবে, আমাদের আজকের ফটোগ্রাফার, সেলফি ফটোগ্রাফার। কি হলো বাবু, দাঁড়িয়ে পড়ো। কোপাইয়ের ধারে এই জায়গাটায় বসে বসে কিন্তু ঘন্টার পর ঘন্টা প্রিয়জনের সাথে গল্প করতে করতে সময় কাটিয়ে দেওয়া যায়। কুলকুল শব্দে আমাদের কোপাই নদী বয়ে চলেছে। দুর্দান্ত একটা ভিউ। এখান থেকে খুব সুন্দর লাগছে নদীটা দেখতে, খুব সুন্দর লাগছে। শান্তিনিকেতনের মাটিতে হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে যাই সেই নদীর কাছে, যার নাম শুনলেই হৃদয়ে বাজে রবীন্দ্র সুর। হ্যাঁ, ঠিক ধরেছেন, কোপাই নদী। ছোট্ট সরু এক নদী, বর্ষায় যার রূপ যেন মাতাল করা, আবার শুষ্ক দিনে সে শুধু এক দার্শনিক নীরবতা। কোপাই শুধু জল নয়, কোপাই এক স্মৃতি, এক বর্ণ, এক ব্যঞ্জনা, যেখানে মিশে আছে রবীন্দ্রনাথের ছেলেবেলার খেলাধুলা, তার কল্পনার আঁচড়, আর বাংলার লোকজ সংস্কৃতির এক গভীর ছায়া। নদীর ধারে বসে থাকলে আজও শোনা যায় যেন পল্লী জীবনের কলরব। দূর থেকে ভেসে আসে বাউলের গান, গরুর গাড়ির চাকা ঘোড়ার শব্দ, আর কোথাও এক শিশুর হাসি, যেন মনে পড়িয়ে দেয় সেই কবির ছেলেবেলার গল্প। এই নদী বলে না কিছুই, শুধু চুপচাপ শুনিয়ে যায় সময়ের গল্প, আমাদের মাটির গল্প। আমরা এখন চলে এসেছি মা কঙ্কালী দেবীর মন্দিরে। এখানে মা কঙ্কালী দেবী পটচিত্রে পূজিত হন। দেবীর পটচিত্র সামনেই আছে, কিন্তু আমরা ওপরে উঠবো না, ওপরে সম্ভবত ছবি তোলা বারণ আছে। আর এই যে এইখানে দেবী কঙ্কালী, যে আমাদের হিন্দু পুরাণ অনুযায়ী যখন রাজা দক্ষ মহাদেবকে অপমান করেছিল,
তখন মহাদেবের অপমানে অপমানিত হয়ে দেবী সেই যজ্ঞকুণ্ডে কিন্তু ঝাঁপ দিয়েছিল, আমরা সবাই জানি। তখন দেবীর সেই মৃতদেহ নিয়ে মহাদেব খুব রেগে যান এবং তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন কি হয়, সেই মহাদেবকে শান্ত করার জন্য বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা দেবীর দেহকে 51টা খণ্ডে খণ্ডিত করেছিল এবং বিভিন্ন জায়গায় জায়গায় দেবীর কিন্তু সেই খণ্ডগুলো পড়েছিল। যেখানে যেখানে দেবীর অঙ্গের ওই খণ্ডগুলো পড়েছিল সেখানগুলো এক একটা সতী পীঠ নামে আমরা জানি। এই হচ্ছে সেই পুষ্করিণী। এই পুষ্করিণীতে এই কুণ্ডেই কিন্তু দেবীর কোমর নিক্ষেপ হয়েছিল বলে এটা কথিত আছে। তো আমরা কঙ্কালীতলা দেবীর সেই পুষ্করিণীতে আছি, সুন্দর করে বাঁধানো সেই পুষ্করিণী, আর এপাশে সুন্দর দেবীর মূর্তি, বেশ সুন্দর। মোমো পড়ে যাবি। প্রচুর দর্শনার্থী পুণ্যার্থী কিন্তু এখানে এসছেন, আর দেবী কিন্তু এইখানে সুন্দরভাবে পটচিত্রে পূজিত হয়েছেন এবং একটি শিলাখণ্ডতে দেবী পূজিত হয়। কঙ্কালীতলা মন্দির এটি ভারতবর্ষের 51 শক্তিপীঠের অন্যতম, যেখানে দেবী সতীর কোমর বা কোটিদেশ পতিত হয়েছিল। কঙ্কাল শব্দ থেকেই এসেছে কঙ্কালীতলা, তাই এখানে দেবী মা পূজিত হন মা কঙ্কালিনী রূপে। দেবীর সঙ্গে এখানে পূজিত হন ভৈরব রুরু। এই স্থানটি শুধুমাত্র একটি তীর্থস্থান নয়, এটি একটি তান্ত্রিক সাধনার পবিত্র ভূমি, যেখানে বহু সাধক যুগ যুগ ধরে সাধনা করে গেছেন। মন্দিরের পাশেই আছে এক শ্মশান, আর সেই শ্মশানের নীরবতা ও শক্তির উপস্থিতি কঙ্কালীতলাকে করে তোলে আরও গম্ভীর, আরও অলৌকিক। এখানে আসা বহু ভক্ত বিশ্বাস করেন, মন থেকে মাকে ডেকে যদি প্রার্থনা করা যায় তাহলে তিনি অবশ্যই আশীর্বাদ দেন। কঙ্কালীতলার বেদি ঘিরে থাকা প্রাচীন গাছগুলো, ভক্তদের প্রদীপ জ্বালানো, ধূপের গন্ধে ভরা বাতাস, সব মিলিয়ে এক গভীর অনুভব। এখানে সময় যেন থেমে যায় আর অনুভব করা যায় শক্তির নিঃশব্দ স্পন্দন। মা কঙ্কালীর মন্দিরের সামনেই একটা শিব মন্দির আছে, অর্ধ শিব, অর্ধ মহাদেব। এখানে শিবলিঙ্গটা যেটা আছে সেটা ভাঙা শিবলিঙ্গ। এটা 1600 শতকের শিবলিঙ্গ, বহু পুরনো। কথিত আছে কালা পাহাড় এখানে এসে যখন প্রচুর হিন্দু দেবদেবীদের মন্দির ধ্বংস করে, তো সেই সময় এই শিবলিঙ্গটাকেও কিন্তু কালা পাহাড় ধ্বংস করে। তো সেই সময় কালা পাহাড়ের ধ্বংসের অর্ধেকটা শিবলিঙ্গ এখানে পূজিত হয়। আমাদের আজকের মতন ঘোরা উইকেন্ড ট্রিপ, ডে আউট ট্রিপ কিন্তু এখানেই শেষ হলো। সূর্য এখন অস্ত যাচ্ছে, আমরা কঙ্কালীতলায় আছি, এখন বাজে ঘড়িতে সময় 6:15। এরপরে আমাদের উদ্দেশ্য সোজা বাড়ির দিকে আমরা চলে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো গল্পে। সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ।